বাসার পক্ষ থেকে আমরা সবাই এসেছি আজকে দক্ষিণ রানীগঞ্জে একটি বাসায়। এখানে আমরা একটা ইন্টারভিউ নিব। ইন্টারভিউর বিষয়টা হচ্ছে যে সরকারি কর্মজীবী মৃত্যুর পরে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তার পরিবার বঞ্চিত হয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আমাদের কথা বলতে এসেছি। বিস্তারিত এখনই আমরা শোনাবো। সাথে সাথে আসসালামু আলাইকুম। প্লিজ, আমার নাম আয়েশা। আপনি আপনার বাবার নাম কি? আমার বাবার নাম মিজানুর মোহাম্মদ মুস্তাফা দেওয়ান। উনি হচ্ছে মৃত্যু মোহাম্মদ মুস্তাফা দেওয়ানের ওয়াইফ, আর উনি হচ্ছেন ওনার মেয়ে। আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ এনামুল হক, আমার বাবার নাম কিন্তু মোহাম্মদ মুস্তাফা। উনি হচ্ছে মৃত্যু মোহাম্মদ আনোয়ার হোসেন মুস্তাফা হোসেনের ছেলে। হ্যাঁ। আপনার পরিচয়? মোহাম্মদ কামরুল ইসলাম, আপনি আমার শ্বশুর বাড়ি। জি। আজকে আমরা এখানে আর জানতে এসেছি যে ওনার মৃত্যুর পরে সরকারি কর্মজীবী হওয়া সত্ত্বেও উনি সকল কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। তো কী কী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, কেন হয়েছেন, কী হয়েছে, সেই ব্যাপারে বিস্তারিত ঘটনাগুলো আমরা আজকে জানবো। আপনি একটু ঘটনার পুরোটা বলবেন। আসলে আমার বাবা আপনার সরকারি চাকরি করতো। আপনার মোহাম্মদপুরে ওনার অফিসের নাম ছিল ঘনপুত্র বিভাগ রক্ষণাবেক্ষণে। উনি গ্রাড পদবীতে ছিলেন। উনি ওখানে 27 বছর চাকরিরত অবস্থায় ছিলেন। যখন উনি মারা যান 2014 4 এপ্রিল 2014 সালে উনি মৃত্যু হাসপাতালে মারা যান। ওনার হার্ট অ্যাটাক হয়। আমরা 10/14-তে মিশপুরে ভর্তি করি, আর উনি 14/4/14 সালে উনি মারা যান। তারপরে মারা যাওয়ার পরে আমরা উনি যেখানে চাকরিরত অবস্থায় ছিলেন সেখানে একজন নেতা নামের লোক ছিল, মানে ওনার নাম ছিল জসিম নেতা। মানে ওখানকার যত স্টাফ ছিল তাদেরকে পর্যবেক্ষণ উনি করতে পারে। তো ওনাকে ফোন করা হলো যে টাকা বাবা মারা গেছে এরকম। তখন উনি বললো যে তাহলে আমরা তোমাদের এই বাবার লাশটা মোহাম্মদপুরে নিয়ে আসো, ওনাকে এখানে আনতে হবে, কিছু কাজ আছে, কাজটা আমরা এখানে করবো। পরে আমরা হ্যাঁ মোহাম্মদপুরে আমার বাবা চাকরি করতে হয়, সেটা ওনার বাবার অফিস ছিল। তো ওখানে আমরা বাবাকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ওনারা আমাদের থেকে কিছু জানতে চাইছিল যে উনি যে মারা গেছে তা আমরা ওনার যে মানে দাফন কাফনের যে কার্যক্রম এটাকে আমরা এখানে কমপ্লিট করবো কিনা আমাকে জিজ্ঞাসা করছিল। আমি বলছি যে এটা যে করবেন এটা কীভাবে করবেন, এটাকে আপনারা কেউ সহযোগিতা করবেন নাকি সে এখান থেকে এটা প্রাপ্য। তখন ওরা বলছিল যে না, এটা সে যে এখানে চাকরি করছে এত বছর, সরকারি চাকরি যারা করে সেই স্টাফ মারা গেলে এই দাফন কাফনের টাকাটা সরকার বহন করে, এটা ওনারই, এটা আমরা কেউ এখানে হেল্প করবো না। তারপর আমার মার কাছ থেকে জানতে চাইছে যে বাবার আসলে কোনো সমস্যা আছে কিনা, বা উনি কোনো সমস্যা রেখে গেছে কিনা, বা আমরা কীভাবে চলবো, বাবা মারা গেছে, ভাই বোন ছোটো ছোটো ছিল, আমি বড়, আমার বিয়ে হয় তখন। তো মা বলছে যে হ্যাঁ বাবার একটা সমস্যা ছিল, বাবা কিছু টাকা ঋণ ছিল, প্রায় 3.5-4 লাখ টাকার মতো ঋণ ছিল। ঋণটা সম্পূর্ণ ছিল আমাদের সুদের উপরে। তখন ওই জসিম নেতা ওখানকার বড় এক অফিসারকে ফোন করে, অনেক স্টাফ থাকে ওখানে। তো ফোন করার পরে জিজ্ঞাসা করছে, বলছে যে আমাদের স্টাফ মোহাম্মদ মুস্তাফা উনি তো মারা গেছে, তো উনি কি সরকারের কাছ থেকে কোনো সুবিধা পাবে কিনা, কোনো টাকা পাবে কিনা। তখন উনি বলছে যে আপনার জিপি ফান্ড নামে একটা আছে, জিপি ফান্ড থেকে উনি 5 লাখ টাকা পাবে। 5 লাখ টাকা পাবে, এই টাকাটা খুব দ্রুত মাসখানিকের মধ্যে সে পাবে। ওনাদেরকে বলবো আগে লাস্টটা দাফন টাফন করে 4-5 দিনের মধ্যে চেয়ারম্যান সার্টিফিকেট বা ওনারা ভাই বোন বা উত্তরাধিকারী কে কে আসছে সব কিছু কাগজপত্র কমপ্লিট করে 4-5 দিনের মাথায় যেন নিয়ে আসে। তো ওনারা ওইখানে দাফন টাফন আব্বার কমপ্লিট করে, সম্পূর্ণ কমপ্লিট করার পরে অ্যাম্বুলেন্স ভাড়া টাড়া করে ওনারাই সব কিছু দেওয়ার করে সাথে 7,000 টাকা আমার মায়ের হাতে দেয়। দিয়ে তারপরে আমাদেরকে বলে যে আবার ক্লাস নিয়ে যাওয়ার জন্য বাবাকে নিয়ে আমরা কুমিল্লা চলে যাই, আমাদের কুমিল্লায়। সেখানে বাবা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে 4 দিনের মাথায় আমরা চেয়ারম্যানের সার্টিফিকেট বা আদার্স যে কাগজপত্র ওনারা বলছিল করার জন্য সেগুলি সব কমপ্লিট করি। করানোর পরে আমরা আবার ওই জসিমনাতেই আবার আমাকে ফোন দেয় যে কাগজপত্র যেগুলি কমপ্লিট হয়েছে তোমরা চলে আসো। তখন আমি, আমার মা, আমার 2 ভাই আমরা আবার আসি। আসার পরে আমরা মোহাম্মদপুরে যাই। যাওয়ার পরে নেতার হাতে আমরা কাগজপত্রগুলি সম্পূর্ণ দিই। উনি আমাদের থেকে মানে অরিজিনাল যে কাগজগুলি সেগুলি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলে যে কাগজটি আমি ওনার হেড অফিসে পাঠাবো, অন্যান্য জায়গায় যেখানে যেখানে পাঠানো দরকার সেখানে পাঠাবো। পাঠানোর পরে যখন আমরা তোমাদেরকে ফোন করবো তখন তোমরা আসবো। আর তখন আমি ওনাকে জিজ্ঞাসা করি যে কাকা আমরা টাকাটা কতদিনের মাথায় পাবো। তো উনি বলছে যে সর্বোচ্চ হয়তো 1 মাস লাগতে পারে, বা প্রথম বলছে 15 দিন না হয় 1 মাস, এরকমটা বলছে। বলার পর আমরা চলে আসি ওখান থেকে। আসার পরে আমরা তারপরে ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করি, যোগাযোগ রাখি কীভাবে কী করতেছে। তারপর আমার মা একটু আবদার করছিল যে ভাই আমার তো এখন চলাটা খুব কষ্ট হয়ে যায়, যেহেতু আমার মেয়ে বিয়ে দিয়ে দিছি, আর আমার আর্থিক অবস্থাটাও তেমন ভালো না, তাই আমার তো খুব কষ্ট হচ্ছে। আর আমার বাবারও ভাই নাই, আমার বাবাই, আমার চাচা ছিল, চাচা আগেই মারা গেছে, আর বাবা তো লাস্ট
তারপরে উনি বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখতেছি আপনার ছেলেকে কাজটা দেওয়া যায় কিনা, চাকরিটা দেওয়া যায় কিনা, ওর বাবা তো দেয়। তো এরকম কোনো নিয়ম ছিল কোটাতে চাকরি দেওয়া যায়? এটা আমরা ওইভাবে বলি নাই, কিন্তু তো ওনারা উনি বলছে, মোহাম্মদ জসিম নেতাই বলছে দেখি ওর বাবার কোটাটাই ওকে দেওয়া যায় কিনা, এটা উনি বলছে। বলার পরে যখন ওর কাছ থেকে এটা শুনছি, শোনার পরে আমরা একটু হয়েছি, হওয়ার পরে আমি তাই ফোনে ওনাকে বলতাম যে কাকা আমরা আপনার কাছে চাকরিটা একটু চাই, যেহেতু আমরা মা একটু কষ্ট করতেছে, বা আমার অত সম্ভব না মাকে চালানো, ভাই ছোট ছোট, তো কি করে ওরা কি করবে, চাকরিটা আমরা অবশ্যই চাই, চাকরিটা আপনি দিবেন। তো অনেকবার রিকোয়েস্ট করার পরে আমরা ওই অফিসে অনেকবার যাতায়াত করি, আসা যাওয়া বন্ধ করি নাই, আসা যাওয়া করি, তার মধ্যে জিজ্ঞাসা করি। তো 1 মাস শেষ হয়ে যায়, কোনো খোঁজখবর আসে না। তারপরে আমি আবার ফোন করি যে কাকা কিছু তো বললেন না, এখনো তো আমরা কিছু জানতে পারলাম না বা বুঝলাম না কি হইল। পরে হ্যাঁ হবে, বিভিন্ন চেয়ার টেবিলে কাগজগুলি যায়, বড় বড় অফিসারের কাছে যায়, এখান থেকে ওখানে যায়, এগুলি আসতে আসতে একটু লেট হয়, ধৈর্য ধরতে হবে। তো ঠিক আছে, তারপরে এভাবে করে 2-1 মাস যায়, যাওয়ার পরে কোনো খোঁজখবর পাই না। পরে একদিন হঠাৎ করে আমি, আমার ভাই আর মানে আমরা সবাই যাই, যাওয়ার পরে যে সিংহাটার বাসায় যাই, আমরা সরাসরি বাসায় যাওয়ার পর উনি আমাদেরকে একটু আপ্যায়ন করে। তো ওখানে কাগজটাতে আমার মার মানে সবার একটা সই নেয়, উনি বলে যে এই সইটা দিয়ে যাও, এটার জন্য কাজটা হচ্ছে না। তো ওখানে একটা সই দেওয়া হয় আমাদের সবাই। উনি বলেনি কি হ্যাঁ, কিসের জন্য সই না দেওয়া ওটা উনি হয়েছে? বলে নাই, বলছে এটা তো তোমরা সই দিলে না কেন, এটা তো সই দিয়ে দিবে না, এটা তো সই দিলে না কেন। তো বলছে সই, এটা কিসের সই দিব, বলে এটা তো সই লাগবে। তারপরে আচ্ছা, আপনি যে কাগজপত্রগুলো দিয়েছেন সেগুলো কপি আপনাদের কাছে রেখেছেন? না ওনার কাছে মূল কপিটাই ছিল, আমাদের কাছে ফটোকপিও ছিল। মানে আমাদের ওই ফটোকপিটা করে, আমি বলছি যে ফটোকপিটা করে আমরা আপনাকে ফটোকপিটা দিই, মূল কপিটা আমাদের কাছে থাকে। তখন উনি বলছে যে এটা তো আর ফটোকপি করা লাগবে না, এটা তো আমরা তোমাদেরকে রিটার্ন দিয়ে দেবো, এটা তো রাখবো না, দিয়ে দেবো। পরে যাই হোক ওনার বাসায় যাই, যাওয়ার পরে উনি আমাদেরকে একটু আপ্যায়ন করে, খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিছুক্ষণ পরে উনি বললে যে কি আচ্ছা তোমরা চলে যাও, আমি এটা আবার দেখবো। এরকম করে আর উনি আর দেখে না। আবারও আমি অনেকদিন পরে আবার যাই, যাওয়ার পরে উনি আমাদেরকে কাগজটা রিটার্ন দিয়ে দেয় হাতে, দিয়ে বলে যে তোমরা টাকা পাবা না। আমি বললাম টাকা পাবো না, তাহলে তখন কেন বললেন যে আমরা এই ফান্ডের এই টাকাটা পাবো, তা কাগজপত্র কেন করেন? যদি আমরা টাকা পাবো না তাহলে তো কাগজপত্র বা আমাদের এত হেনস্থা করার কোনো দরকার ছিল না। ঠিক আছে, টাকা পাবো না, তাহলে আমাকে চাকরি দেন, দুইটার একটা করেন। পরে আমার ভাইকে সে নিজে বলে যে ঠিক আছে তোমার ভাইকে সেগুন বাগিচা হেড অফিসে, আপনার চাকরিটা কবে ছিল? হ্যাঁ ওকে, তারপরে সেগুন বাগিচা হেড অফিসে ভাউচার পদে ওকে চাকরি দেয়। তো এখান থেকে রানীগঞ্জ থেকে মানে সেগুন বাগিচা যাওয়াটা ওর জন্য একটু টাফ ছিল। তারপরে ও যেত, অনেক কষ্ট করে যেত, এক সময় দেখা গেছে গাড়ি ভাড়া দিয়ে যেত, এক সময় পায়ে হেঁটেও যেত, অনেক কষ্ট করে যেত। তো এইভাবে করে করতে 4 মাস হয়ে গেছে, ওনারা কোনো বেতন দেয় না। যখন ভাউচার পদে দেয় তখন বলছে 6,000 টাকা করে মাসের দিকে। তা বেতন দেয় না। তারপরে ওনাকে জিজ্ঞাসা করলাম, ওনাকে ফোন দেই যে টাকা কই, বেতনটা কিন্তু কিছু দিচ্ছেন না। কারণ বেতন না দিলে তো আমার মা চলবে কি করে, যেহেতু আমরা চাকরিটার আবেদন করছি। ফলে ভাউচার পদে কাজ করতে দিলে এরকমই হয়, যদি ইচ্ছা হয় কাজ করো, না হলে চলে যাও, এরকম তাহলে ইচ্ছা হলে থাকো, না হলে চলে যাও। এরকম করার পরে এখন আমাদের তো সংসার চলতেছে না, কি করবো? পরে আমার ভাই মানে একটা সময় আবার আমরা বলি যে তুই চাকরি দিলেন, কোনো কাগজপত্র নিলেন না, ছবি না, ভোটার আইডি কার্ড না, কোনো কিচ্ছু না, চাকরি করতে গেলে তো আমি জানি আদার্স কাগজপত্র দিয়ে লাগে। তো ওই জিনিস ছাড়া সে কীভাবে চাকরি করে, তার কী প্রমাণ আছে সেখানে চাকরি করে? তো যখন লাগবে তখন আমরা বলবো, এটা উনি বলার পরে যাই হোক আমার ভাই তারপরেও যায়, যাওয়ার পরে মা আবার না বলে যে টাকাই পাবে না, এত কষ্ট করে যাওয়া আসা, তার দরকার নেই। পরে আসা পরে ওখান থেকে পরে আমি এই টাকাটার জন্য আবার আমি অনেক জায়গায় একটু দৌড়াদৌড়ি করার পরে কিছু লোকজন নিয়ে ওই অফিসে যাই, সেগুন বাগিচা অফিসে যাওয়ার পরে একটু গ্যাঞ্জাম করার পরে ওনারা 9,000 টাকা হাতে দিচ্ছে আমার, এই 4 মাসের বেতনের বাবদে 9,000 টাকা দিচ্ছে। বাকি টাকা পাবে না, মানে অনেক আপনার বেতন বাবদ 9,000 টাকা দিচ্ছে। আচ্ছা, আপনি ওখানে যে কি কাজ করতেন, মানে আপনার কাজটা কি ছিল? আসলে আমাকে রাখছে ওখানে অফিস সহকারী হিসেবে। তো আমার প্লাম্বার কাজে নিয়েছিল, যে সাইডে কোনো কাজ হলে আমাকে নিয়ে এছাড়া মানে আপনি বসে থাকতেন কাজ করতেন? তারা আমার কাজে নিত, জায়গা থেকে একটা ফাইল লাগবে এটা নিয়ে যেতাম, আবার একটা ফটোগ্রাফির জন্য নিয়ে যেত, মানে আবার যে কাজগুলো আছে ওই কাজগুলো আমার টুকটাক করতে খুচরা যে কাজ করতেন। তারপর ওই টাকাটা দিতে আমরা চলে আসি। তারপরে আমি ওখান থেকে আপনার সম্ভবত হাইকোর্টের ওখানে একটা সরকারি পোস্ট অফিস আছে, না ইউনিয়ন পরিষদ মনে হয় এরকম হবে। তো ওখানে অনেক নেতারা থাকে, মানে আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন ধরনের একটা ক্লাব আর ওখানে অনেক লোক থাকে। তো আমাকে একজনের সন্ধান দেয় যে ওখানে যাওয়ার পরে দেখো কোনো কাগজপত্র আছে কিনা। তো ওখানে যাওয়ানোর পর একটা লোক টুকুমিয়া নাম ওনার সাথে আমি আলোচনা করি, মুরব্বী টাইপের।
যে কাকা আসলে এইভাবে আমি ওনাকে আমার বাবার এই কাগজটি দেখাই, দেখানোর পরে বলে যে হ্যাঁ সে তো সরকারি স্টাফ, আর এইটা এই এরিয়ার মধ্যেই। উনি বললো যে আমরাও ওইখানকারই, তো ওনার একটা সার্ভিস বই, এটা কি তোমরা উঠাইছো বা তোমাদের কাছে আছে? বললাম না, এটাতে নাই। বলে উনি বললো আচ্ছা ঠিক আছে 120 টাকা দাও, আমি বইটা উঠাই দিই। তো ওখান থেকে উনি 120 টাকা আমার থেকে নিয়ে ওই বইটা উঠাই দেয়। তো এভাবে করে আমি বিভিন্ন জায়গায় যাই, আমার মতো করে আমি বিভিন্ন জায়গায় যাই। তো আমি একটা উকিলের সাথেও কথা বলি, তো দেখা গেছে উকিলরা আগেই তারা নাকি টাকা চায় আমার কাছে, বলে যে ঠিক আছে তোমরা টাকা পাবা, আগে আমাদেরকে এখানে খরচটা দিতে হবে, 1 লাখ টাকা দাও, আমরা 5 লাখ টাকা উঠাই দিই। আমি ওদেরকে বলি যে না, আমি তো টাকা দেওয়া আমার সম্ভব না, কারণ আমার পরিস্থিতি খুব খারাপ, টাকা দিতে পারবো না, আপনার টাকা উঠাই দিয়ে প্রয়োজনে টাকা নিয়ে যান। তারপর থেকে অনেকই দৌড়াই, তারপর দেখি দৌড়ে আমার কোনো কাজ হয় না, বিভিন্ন জায়গায় যাই, অনেক রকমের হেনস্থা হই। পরে আমি এটাতে মানে 2-1 বছর যাবত আমি একদম স্টপ করে দিচ্ছি যে আর যাবো না, আর এটা নিয়ে এই করবো না। তো ওনার সাথে আর বেশি নেতার সাথে কথা টথা হয় না, এমনি অফিসে যোগাযোগ হয় আর আমি ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, ওনার যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা বন্ধ, একটা ছবি কালেক্ট করছি ওনার, এইভাবে তো আর যোগাযোগ আমাদের হচ্ছে না। প্রায় 7 বছর হয়ে গেছে আপনার হ্যাঁ। আপনার কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা সুবিধা পাই এবং কোথা থেকে কোন খাত থেকে উঠাতে হয় সেটাও আপনারা আমরা জানি না। তো এই ছিল আজকের এই বিষয়বস্তু, এবং এই বিষয়বস্তুর উপরে বলবো যে আমাদের অনেকে জানার অভাব। কিন্তু আরেকটা কথা আছে যে এমন জিনিসটা বলতো যে আসলে তোমরা মূল জায়গায় যেতে পারো না, কোথায় গেলে কোন জায়গায় গেলে তোমরা এই জিনিসটা সমাধান পাবা সেটা খুঁজে পাইতেছে না। এক অফিসার নাকি বলতো যে ওরা ওই কাগজপত্র দিকে কেন আমার কাছে পাঠায় না, মানে জসিমদার কাছে ফোন করে বলতো দরখাস্ত কেন আমার কাছে দেয় না, তো কোন জায়গায় দিব, কোথায় যাব, এই সন্ধানটা আমাদেরকে কেউ দেয় না, মানে কেউ আমাদেরকে এই কাজটার মধ্যে হেল্প করে না। অ্যাকচুয়ালি জসিম নেতা তার ওখানে নিয়োগপ্রাপ্ত না, নিয়োগপ্রাপ্ত। হ্যাঁ নিয়োগপ্রাপ্ত উনি, হ্যাঁ উনি কোন পদে ছিলেন? উনি কোন পদে ছিল এটা আমি আসলে জানি না, কিন্তু ওনার মাধ্যমে যত স্টাফ ছিল উনি তাদেরকে বেতন দেওয়া বা অন্যান্য যেইগুলি সুবিধাগুলি দেওয়া উনি ওনার মাধ্যমে সব কিছু হয়। তো আমার বাবা তো দেখা গেছে আপনার বছরের শেষে যেই এরিয়া বেতন সেটা পাইতো, তারপর আবার বছর শেষে যে বিভিন্ন ধরনের পুরস্কারগুলি দেয় ওগুলি পাইতো। জীবিত অবস্থা থাকে সরকারি যে সুযোগ সুবিধা হ্যাঁ ছিল সব সেগুলো সব নিয়ে পেত, হ্যাঁ। আপনার 2 ঈদে 2টা বোনাস, ফুল বোনাস হিসেবে পেত, সবকিছু সব সুবিধাই পেত। আর অসুস্থ হইলেও ওখান থেকে ওই মানে সুবিধাটা, মানে চিকিৎসা সুবিধাটা যদি সরাদ দিতে ওনারা নিয়ে যেত তাহলে ওই সুবিধাটা ওখান থেকেই পেত সরকারি হাসপাতাল যদি সরকারি হাসপাতালে। অন্যান্য হাসপাতালে প্রাইভেট দিত তাহলে আমাদেরকে সেটা বন্ধ করতে হতো। আপনার কি সকল কাগজপত্রগুলো আছে? হ্যাঁ। হ্যাঁ। সবগুলো আছে। হ্যাঁ হ্যাঁ আর কিছু? না। তা আজকে এই ছিল এই বিষয়বস্তু। এই বিষয়বস্তুর ব্যাপারে আমাদের বলার কিছু নেই, কি বলবো সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু অজ্ঞতার কারণে প্লাস হচ্ছে কিছু অসাধু কর্মকর্তার কারণে মানুষগুলো সরকারি চাকরিজীবী হোক বা যেভাবেই হোক তারা সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। আমাকে সরকারের কাছে বিরুদ্ধে অনুরোধ থাকবে যে এই বিষয়টি সরকারি ভালো করে দেখে এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা এই বিষয়টা নিয়ে অনেকজনের কাছে গিয়েছেন, উকিল বলেন, বিভিন্ন সরকারি অফিসার বলেন, অনেকজনের কাছে গিয়েছে, কিন্তু কেউই সাহায্য করতে চায়নি বলে এটা বলে ভুল হবে। অনেকেই সাহায্য করতে চেয়েছেন, কিন্তু সাহায্য করার আগে ওনারা ওনাদের কাছে একটা মানে অ্যামাউন্ট দাবি করেছেন, যেটা হচ্ছে ওনাদের কাছে ওই মুহূর্তে সামান্য মানে ডেথ সার্টিফিকেট ওঠানোর জন্য যে টাকাটা লাগে ওই টাকাটা ওনাদের কাছে মানে দেওয়ার মতো মানে ওইরকম সুযোগ ছিল না বা ওইরকম স্কোপ ছিল না। অথচ ওনারা ওই সময়ে ওনাদের পাশে না দাঁড়িয়ে ওনারা যেভাবে ওনাদেরকে হ্যাসেল করেছেন বা হ্যারাসমেন্ট করেছেন, এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক। সেটা আপনারা নিজে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। ঠিক আছে, ওনার হচ্ছে ওয়াইফের কাছে দেখি উনি কি বলে। আচ্ছা, আপনার মানে স্বামী যখন মারা যান তখন হচ্ছে মানে তারপর আপনারা কিভাবে মানে পরিবার সংসার হচ্ছে কিভাবে পরিচালনা করেছেন বা কিভাবে সংসারটা চালিয়েছেন বলুন। মারার পরে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আমার ছেলেও ছিল, কোনো চাকরি বাকরি ছিল না। এই বড়ো ছেলে কালীগঞ্জে যায় 3000 টাকা বেতন দিচ্ছি, আর ছোটো ছেলেও এগিয়ে দিই। এরপরে আমরা সংসার চলে না, ওই বাইক দেয়া গেছে 1500 এরকম দিছে। তো এরকম বাদে এই কোনো রকম কষ্ট করে চলছে, ঋণ আছে, আছে জমি কুদুর আছে, জমিও লাগানো করে লাগাই রাখছে। তো এরকম বিভিন্ন ইয়াকেরা না পারি এদিক না পারি সেদিক দেখে। এরপরে মনে হয় ছেলেরা অনেক কথা আছে, মা মানে অল্প টাকার ভিতরে আমি দেশে থাকলে চালাতে পারতেছি না, তো এদিকে এবারে এদিকে থাকলে একটু কষ্ট একটু আমরা একটু চলুন এইভাবে সব আছে চলো। তো অনেক ইয়া করি আমরা কাছে অনুরোধ আমরা সরকার থেকে একটু সাহায্য চাই।
আচ্ছা, উনি যখন ওইখানে চাকরি করতেন তখন উনি আসলে মানে মাইনে কত পেতেন? মাসিক যে সময় মরার আগে হাসপাতাল ভর্তি ওই সময় মনে করেন 14,000 টাকা বেতন হয়েছে। এর আগে মনে করেন এই 2800 টাকা বেতন হয়েছিল যখন শুরুটা ছিল হ্যাঁ শুরু হয়েছে। তারপর আস্তে 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 বাড়তে বাড়তে বেতনও বাড়ছে। হ্যাঁ ও মারা গেছে। মানে তার মধ্যে হচ্ছে তাহলে হচ্ছে আপনার পরিবার আগে মানে উনি থাকাকালীনই হচ্ছে অনেক মোটামুটি হ্যাঁ, পরিবার নিয়ে চলতে হ্যাঁ সমস্যা ছিল। সমস্যা হয়েছে। যার জন্য আপনারাও কিছু মানে ঋণ হয়ে গেছে। হ্যাঁ, ঋণ হয়ে যার গেছে, জন্য। হ্যাঁ। আচ্ছা, আর আপনি যখন এখানে চাকরিতে যখন জয়েন করেছেন তখন ওনারা কি আপনার সাথে কি মানে মানে নর্মাল অন্যান্য যে মানে চাকরি যারা করতেন তাদের মধ্যে কি ব্যবহার করতেন নাকি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করতেন? খারাপ ব্যবহার করতে না, যেমন ওনারা বলতো যে তোমার বাবা খুব ভালো ছিল বা প্রশংসা করতো ওনার। আর ওখানে একটা স্যার ছিল, তার নাম ছিল নামটা সঠিক মনে নাই, কিন্তু খুবই করতো। আর আমাকে কয়েকদিন পর পরই 100-200 টাকা ভাড়াও দিত, কিন্তু অনেক কষ্ট করে আসো ভাড়াটা নিয়ে যাও। এভাবে দিত। যাওয়ার পরে আমাকে ওই ওখানে যে সাবডিভিশন আছে সাবডিভিশনে বসাইতো। আর 12 তলা ছিল আমাদের ওখানে আপনার অ্যাক্টিভিটি ইঞ্জিনিয়ার। তো বিভিন্ন ফাইলটা নিয়ে যেতাম, আসতাম। এভাবেই আমার অনেক কষ্ট হতো, কিন্তু এখান থেকে আমি হাইটে যেতাম, আবার হাইটে আসতাম, কিন্তু খুবই কষ্ট হইতো। কিন্তু পাশাপাশিগুলো বলি নেই আমি কোনো সময়। কারণ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা কিভাবে মানে এখানে সেই জীবিকা নির্বাহ করছে। প্লাস হচ্ছে মানে ওনাদের মানে যে সরকারি কর্মচারী মানে যে অফিসারগুলো ছিল, ঠিক আছে, ওনারা ওনাদেরকে এমন ওই জায়গাটাতে ওনাদের যতটা সাহায্য করার কথা ছিল ওই সাহায্যটা করেনি, ঠিক আছে। তো যার জন্য দেখা যাচ্ছে মানে ওনারা এখনো এই জিনিসটা ওরা এখনো হচ্ছে এভাবে সমস্যায় থাকতেছে। এই আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিভাবে এখানে মানে সংসার নিয়ে চলছে, ঠিক আছে। তো আমরা একটু আপনার কাছে আবার একটু আসবো যে আপনিও তো ওই অফিসে গিয়েছেন মানে এই টাকা বিষয়ের জন্য হ্যাঁ, মানে একটু সাহায্যের জন্য। তখন আপনাদের সাথে মানে যে ব্যবহারটা করেছে তো ওই ব্যবহারের সময় আপনি তখন মানে কি ওনার কাছে কি কোন বড় অফিসারের কাছে গিয়েছেন যে এটা নিয়ে এই বিষয়টা নিয়ে? হ্যাঁ আমি তো ভিতরে তো আবার যখন মারা গেছে তখন মনে করেন করেছি যে লাশ এদিকে নিতে। তারপর ওদিকে নিয়ে গেছি তারপর তারপর হেরা ইয়া করছে তারপরে আমার সামনে আরও লোকজন ছিল অফিসে, হেড অফিসে ফোন দিছে আর কয়েছে যে মুস্তফা নামে 27 বছর চাকরি হবে, হ্যাঁ কোনো কিছু টাকা পাবে। এরপর কাছে হ্যাঁ 100% 5 লাখ টাকা পাবে। এরপর আমি কান্দাকাটি করে দেখে গেছি ভাবি আমরা কান্দাকাটি করি না, আপনার ছেলেকে 5 লাখ টাকা দিয়ে যে কোনো একটা কিছু লাগিয়ে ফেরা চলতে পারবে। কোনো টেনশন করি না, আমরা এটা ইয়া করতেছি। এরপরে মনে করলাম আমি 40 দিন পর্যন্ত আমি বাইরে থাকতে পারিনি। আমি এই কাগজপত্র নিয়ে কি আরে আমার তো চলার কোনো ইয়া নেই। কাগজপত্র চেয়ারম্যানের বাড়িতে গেছি, গিয়ে কাগজপত্র 1800 টাকা দিয়ে বাকিরান সার্টিফিকেট বাকিরাই নাম তার কাছে দিছে ঘরে দিয়ে গেছি। তারপর কয়েক মাস পরে বললো কি আমরা টাকা পাইতাম না, এই কথা কয়ে দিই। তারপর আমরা টাকা পাবো না কেন, কিন্তু আমাকে সাথে করলি লাস্টটা সামনে রেখে করলি গিয়ে দিই 5 লাখ টাকা পাবো, এখন ওখানে পাইতাম না। আমি সরকারি চাকরি লিস্টের নাম আছে, সব কিছু আছে, হ্যাঁ সব পাইছে, চাদর পাইছে, বিছানা পাইছে, সব কিছু পাইছে, ওখানে এটা পাবে না কোনো এই কথা বলেছে। আপনারা না ফিরে দিছে। 12 তলায় গেলাম, 12 তলায় গেছি, আর কয় কোনো বিচারে পাইতে না ফিরেছে। এরপরে ইউনিয়ন পরিষদে গেছি, এখান থেকে একটা কাগজ দিল লিস্টিতে নাম দিল যে 2200 লোকে যদি পারবে না তো তোমার বাবারও পারবে না। এরপরে এরকম করে যোগাযোগ রাখছি। কয়েক মাস পরে জিজ্ঞাসা কয় মৃত ব্যক্তির নাম কেটে গেছে। এরপর আমাকে এটা কেমন কথা কন, মৃত ব্যক্তির নাম কাটবো কি আর যারা লগে চাকরি হয়েছে 9 বছর পরে ওরা টাকা পেয়েছে পারবে নিছে, মানে এটা মৃত ব্যক্তির নাম কাটবো কি, এটা তো লিস্টে টাকা জমাইছি, এটা সরকারি খাতে জমাইছি, এই কথা কইছি। এরপর আমরা চুপ করে মনে করে রয়েছি ইয়াই না। এখন গোলশানের এক কবিসার হার নাম জানি কি জানি না, হ্যাঁ কাল কইছি যে হ্যাঁ এই মোহাম্মদপুর আর হ্যাঁ 12 তলা অফিসে দরখাস্ত কেন ফাড়াই না আমার কাছে, আমরা সরকারের কাছে আবেদন করতাম, ফেরত দরকার কি দেয় না, কেউ কথা কেউ কাছে কয় না, এরকম অবস্থা হয়েছে। এখন আমার লোকজন নাই, আমরা কী করুন, মানে এমন কোনো লোক নেই যে আমরা এটা ইয়ে করি, এই এখন আর আমরা কোনো ইয়ে করি। আমরা একটু আসি, আপনি একটু কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ আমি আসলে বলতে চাচ্ছি যেহেতু আমি আমার মানে সমস্ত প্ল্যাটফর্ম শেষ, আমার যতটা টেবিল ঘোরা বা যত জায়গায় যাওয়া শেষ, আমার এটাই শেষ, মানে এটাই হচ্ছে আমার জীবনের শেষ। আর আমি ভাববো এটাই আমার প্রথম।
আর এটার মাধ্যমে যদি সরকার জানতে চায়, আমার এটাই দাবি যে একটা স্টাফ যদি সরকারি চাকরি সে 27 বছর করে থাকে, তাহলে সে কেন সরকারি অন্যান্য আদার্স সুবিধা থেকে বঞ্চিত পাবে? আর আমরাই বা কেন একজন বাংলাদেশের নাগরিক হয়ে, একজন সরকারি চাকরির সন্তান হয়ে আমরা কেন কষ্ট করব? আমাদেরকে কেন সে দেখবে না? আর আমরা তো যদি আমরা যে জনগণ, আমরা যে বাংলাদেশের নাগরিক, আমাদের মাধ্যমে সরকার ভোট পেয়ে, আমাদের মাধ্যমে সে আজকে নেতৃত্ব দিচ্ছে, তাহলে কেন সে আমাদেরকে দেখবে না? আর আমার বাবা খুব আওয়ামী লীগ বলি অনেক সাপোর্ট ছিল, সে সবসময় বলতো আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য, আওয়ামী লীগের জন্য। সে গ্রামে আওয়ামী লীগ নিয়ে করতে গেলে সে অন্যান্য জায়গায় একটু হবে, হেনস্থা হবে বা গ্রামের মানুষ হবে, সেজন্য সে ঢাকায় মোহাম্মদপুরে সে ভোটার হয়, যে আমি এখানে ভোটার হলে আমি যদি আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সমাবেশে যাই বা বিভিন্ন জায়গায় করি, তাহলে আমার কেউ বাধা দিবে না, আমি এখানে করবো। তাহলে আমার আবেদন সরকারের কাছে এটাই যে আমার বাবা 27 বছর সরকারি চাকরি করার কারণেও আমরা কেন এত সুবিধা থেকে বঞ্চিত হবো? আমার ভাইকে চাকরি দেওয়ার পরে কেন না করে দিবে? আজ আমরাই বা কেন কষ্ট করবো? আর আজ আমরাই বা কেন মিডিয়ার সামনে যাবো? সরকারের কাছে আমার এতটুকু আবেদন, আমরা যে সরকারি স্বাস্থ্যের সুবিধাটা পাওয়া বা আমরা যে এই জিনিসটি প্রাপ্য পাবো, সেই পাওনাগুলি যেন আমাদেরকে দেয়, এবং আমার ভাই বা আমি আছি, আমার ছোট ভাই আছে, যে কোনো একজনকে যেন চাকরিটা আমরা যেন রিটার্ন ফিরে পাই, যেভাবে আমাদেরকে বলছিল যে বাবার কোটাটা আমরা পাবো, সেই চাকরিটা যেন আমরা পাই, আমরা যেন সচ্ছলভাবে সুন্দরভাবে একটা জীবনযাপন করতে পারি। আমাদের তো অত বড় বড় আশা নেই যে আমরা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করবো। স্বাভাবিক একটা সুন্দর যে জীবনটা আমরা যেন সেটাই ফিরে পাই, এটাই আমার সরকারের কাছে আবেদন।